অ্যারোমেটিক সিস্টেমে অর্থাৎ বেনজিন বা অন্যান্য অ্যারোমেটিক যৌগগুলোতে কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে সেটাই আমরা আজকে দেখব। দেখো অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে কি আছে, সে বেনজিন হতে পারে, অ্যানিলিন হতে পারে, ক্লোরোবেনজিন হতে পারে, যে কোনো অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে তোমরা জানো একটা ঘূর্ণায়মান পাই ইলেকট্রন আছে, ডিলোকালাইজেবল পাই ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ছখানা পাই ইলেকট্রন এখানে কি করে, ডিলোকালাইজড করে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এমতো অবস্থায় এখানে কোনো নিউক্লিওফাইল, তোমাদের আমি আগের ক্লাসগুলোতে বলেছি নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া হয়েছে। নিউক্লিওফাইল মিন্স নিউক্লিয়াস লাভার, যারা নিউক্লিয়াসকে পছন্দ করে, অর্থাৎ যারা নিজেরা নেগেটিভ বা ইলেকট্রন রিচড স্পিসিস, এগুলোকে আমরা কি বলবো, নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল। আর এই নিউক্লিওফাইল দ্বারা যে রিঅ্যাকশন হয়, reaction initiated by nucleophile is called nucleophilic reaction. Similarly, আমরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস অর্থাৎ ইলেকট্রন ঘাটতিযুক্ত, ইলেকট্রনের যাদের ধরো ধনাত্মক হতে পারে, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে পারে, তারা সবাইকে ইলেকট্রোফাইল, কারণ তারা ইলেকট্রন সন্ধানী, তারা ইলেকট্রন লাভার্স। তো বেনজিনে যদি আমি ওই একই রকম ভাবে যেটা আমরা SN1 SN2 তে পড়েছিলাম, আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন যখন আমরা অ্যালকিল হ্যালাইড গুলোতে দেখেছিলাম SN1 এবং SN2 তে, সেখানে যেভাবে বিক্রিয়া ঘটেছিল এখানে সেইভাবে ঘটতে পারবে না। তার প্রধান কারণই কিন্তু এই ঘূর্ণায়মান পাই ইলেকট্রন অর্থাৎ ডিলোকালাইজেবল পাই ইলেকট্রন। তাহলে একটা ঘূর্ণায়মান পাই ইলেকট্রন, নেগেটিভলি চার্জ পাই ইলেকট্রন যদি থাকে, তাহলে এর কাছাকাছি কোনো মাইনাস, OH মাইনাস, Cl মাইনাস বা ধরো অ্যামোনিয়া লোন পেয়ার আছে, এদের কিন্তু আসতে বাধা দেবে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের মেঘ, ফলে এরা কেউ এখানে সহজে আসতে পারবে না। সেই কারণে আমরা যেভাবে দেখেছিলাম মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে বা অন্যান্য অ্যালকিল হ্যালাইড গুলোর ক্ষেত্রে যেভাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটেছিল, এখানে কিন্তু সেইভাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে না। তুমি ভাবো একটা ইলেকট্রনের মেঘ ঘুরে বেড়াচ্ছে, একটা বর্মর মতো একটা সিল্ড করে রেখেছে, সেখানে যদি মাইনাস কেউ আসতে চায়, মাইনাসকে কি করবে, সে ছিটকে ফেলে দেবে, দূরে তাকে রাখবে। ফলে ডিউ টু রিপালসিভ ফোর্স, এগুলো কি, এগুলো আলোচনা হয়েছিল, এগুলো হচ্ছে সব মাইনাস, মানে এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক এখানে ফিজিবল হবে না। তাহলে কি হতে হবে, তাহলে এখানে হতে হবে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, অর্থাৎ রিঅ্যাকশন ইনিশিয়েটেড বাই ইলেকট্রোফাইল। এবার ইলেকট্রোফাইল কারা, দেখো তোমরা ইলেকট্রোফাইল সম্পর্কে কয়েকটা অলরেডি আইডিয়া তোমাদের আছে, যেমন মনে করো নাইট্রোনিয়াম আয়ন, যেটা তোমরা নাইট্রেশনে পেয়েছো, তোমরা পেয়েছো SO3, সালফারের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাহলে এরও যেহেতু ফাঁকা ডি উপকক্ষ আছে, তাহলে ইলেকট্রন নিতে পারে, তাহলে ইলেকট্রনের প্রতি এর একটা আসক্তি রয়েছে, তাহলে এটাও একটা ইলেকট্রোফাইল, যেটা আমরা সালফোনেশনে পেয়েছি। ফ্রিডেল ক্র্যাফট রিঅ্যাকশনে আমরা পেয়েছি CH3+ বা NER+ গ্রুপ। আমরা ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশনে পেয়েছি CH3CO+ বা RCO+ গ্রুপ। আমরা হ্যালোজেনেশনে তৈরি করেছিলাম Br+ or Cl+। তাহলে এইগুলোই হচ্ছে সব আমার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রোফাইল, এবং ইলেকট্রোফাইল দ্বারা যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা কি বলবো, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। তাহলে আমরা এইগুলোকে জেনারেলাইজ যদি আমি E+ দিয়ে লিখি, তাহলে জেনারেল রিঅ্যাকশন মেকানিজম কি হবে, বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে একটু দেখে নেওয়া যাক, ক্রিয়া কৌশলটা কি হবে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো এই হলো একটা
অ্যারোমেটিক সিস্টেম, সবচেয়ে সরলতম অ্যারোমেটিক সিস্টেম বেঞ্জিন। এবং এই বেঞ্জিনের দেখো প্রত্যেকটা প্রান্তে একটা করে কার্বন এবং হাইড্রোজেন আছে। আমি একটা হাইড্রোজেনকে জাস্ট শো করছি আমার রিয়াকশনটা বোঝানোর জন্য। কি ঘটবে, এখানে ই প্লাস এলো। এবার দেখো এই যে পাই ইলেকট্রনটা রয়েছে এটা অনেক বেশি ল্যাবাইল, অর্থাৎ অনেক দুর্বল প্রকৃতি, ফলে এই সিগমাটা কিন্তু সহজে ভাঙে না, সিগমা অনেক বেশি স্ট্রং, ফলে এই পাই ইলেকট্রনটা এখানে যাবে। এ প্রসঙ্গে বলে দেওয়া দরকার যে রিয়াকশনের আগে দেখো এই যে ঘূর্ণায়মান পাই আর ই প্লাস এর মধ্যে একটা যে ইন্টারঅ্যাকশন হয় একে বলা হয় পাই কমপ্লেক্স। হায়ার লেভেলে গেলে তোমরা এই টার্মটা সম্পর্কে পেতে পারো যে আসার মুহূর্তে যে একটা সাময়িক ইন্টারঅ্যাকশন হচ্ছে এই পাই অরবিটাল ঘূর্ণায়মান পাই ইলেকট্রনের সাথে আগত ইলেকট্রোফাইলের মধ্যে যে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে একে আমরা কি বলবো, পাই কমপ্লেক্স। এবার এ এলো, কোনো একটা মুহূর্তে গিয়ে কি করলো, এই বন্ডটা এখান থেকে এখানে জুড়ে গেল। তাহলে কি হলো পরের ঘটনাটা বলো। এইখানে আমরা দেখতে পাবো এই বন্ডগুলো যেমন ছিল রয়ে গেল, একটা হাইড্রোজেন তো আছেই, তার সাথে একটা কি জুড়লো, ই জুড়লো। আর দেখো এই প্রান্তকে ছেড়ে গেছে, ফলে এই প্রান্ত হয়ে গেছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে এখন প্লাস। এবার তোমরা জানো অ্যারোমেটিক স্টেবিলিটি পাওয়ার জন্য সবসময় যে কোনো মলিকুল চেষ্টা করে এখানে অ্যারোমেটিক স্টেবিলিটি একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করে অ্যারোমেটিক হলে, তাহলে ও আবার পুনরায় অ্যারোমেটিক হওয়ার চেষ্টা করবে, ঘূর্ণায়মান পাই ইলেকট্রন ফিরে পেতে চাইবে। তো সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে যেটা ঘটবে দেখো এই যে হাইড্রোজেনটা এর সঙ্গে যে বন্ডটা আছে এই বন্ডটা এখানে চলে যাবে, আর এই অ্যারোমেটিসিটি তাহলে গেইন করলো। তাহলে এইখানে কি হলো, এখানে হলো আমার ই চলে এলো, আর বেরিয়ে গেল কে, এইচ প্লাস। এই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যে রিয়াকশন, এই হচ্ছে আমার ইলেকট্রোফিলিক যে সাবস্টিটিউশন রিয়াকশন আমরা পড়লাম তার জেনারেল একটা মেকানিজম। জেনারেল কেন বলছি, আমি আবারও বলছি এই জায়গাটা যদি তোমরা পরিষ্কার বুঝতে পারো, অ্যারোমেটিক সংক্রান্ত যে সমস্ত বিক্রিয়া তোমরা 12 পড়বে সেগুলো আশা করছি খুব একটা অসুবিধা হবে না। তাহলে জেনারেল মেকানিজম কিন্তু তোমাদের এইটা। মোদ্দা কথা দেখো ই প্লাস এলো, এইচ প্লাস গেল, তাহলে কি ঘটলো, সাবস্টিটিউশন ঘটলো, বাট রিয়াকশন ইজ ইনিশিয়েটেড বাই ইলেকট্রোফাইল, therefore the reaction is electrophilic substitution। তাহলে এখানে আমরা জেনারেলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পাবো না। বেঞ্জিনের যত রিয়াকশন আমরা দেখবো বা 11 দেখেছি সব কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এবং আবারও মনে করাই, যখন তুমি মিক্সড অ্যাসিড ইউজ করেছিলে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, যেটা নাইট্রেশন ইউজ করেছিলে, সেখানে হয়েছিল নাইট্রোনিয়াম আয়ন, তখন এই ইটা হলো নাইট্রো, অর্থাৎ বেঞ্জিনে তুমি নাইট্রো বসাতে পারবে। তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম ব্যবহার করেছিলে SO3 পাওয়ার জন্য, সেখানে হয়েছিল সালফোনেশন, SO3H হয়েছিল। তুমি ফ্রিডিল ক্র্যাফট বিক্রিয়া যখন করেছিলে তখন কি করেছিলে, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং একটা অ্যালকিল হ্যালাইড ইউজ করেছিলে, তাহলে ফ্রিডিল ক্র্যাফট অ্যালকাইলেশন হয়েছিল। তুমি যখন ফ্রিডিল ক্র্যাফট অ্যাসাইলেশন ইউজ করেছিলে তখন এই ই প্লাসটা কি ছিল, একটা অ্যাসাইল হ্যালাইড এবং সঙ্গে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছিলে। আবার যখন তুমি কোনো হ্যালোজেনেশন করেছিলে তখন কি নিয়েছিলে, হয় ক্লোরিনের সাথে Fe নিয়েছিলে বা FeCl3 নিয়েছিলে, একটা লুইস অ্যাসিড নিয়েছিলে, বা ব্রোমিনের সাথে তুমি Fe বা FeCl3 বা কোনো একটা লুইস অ্যাসিড ইউজ করেছিলে, যাতে করে হ্যালোজেনটা একটা পজিটিভ আয়ন তৈরি করতে পারে, অর্থাৎ প্লাস আয়ন তৈরি হতে পারে, দ্যাটস মিন একটা ইলেকট্রোফাইল জেনারেট করতে পারে। এইভাবে আমরা রিয়াকশন গুলো পড়েছিলাম। তাহলে এই জায়গাটা বোঝা হয়ে গেলে আমাদের 11 এর পুরো পোর্শনটা বোঝা হয়ে গেল, যেগুলো আমরা পড়েছিলাম।
এবং অর্গানিকটা টোটালি 11 এর সাথে 12টা লিঙ্ক আপ আছে, কাজেই তোমাকে এই জায়গাটা যদি ভালো করে না বুঝো 12 এর রিয়াকশন গুলো কিন্তু ভালো করে বুঝতে পারবে না। এবার চলে এসো, আমরা তাহলে বেনজিন বলয় একটা সাবস্টিটিউশন করলাম, অর্থাৎ বেনজিন বলয় আমরা নাইট্রো বসানো শিখেছি 11 এ, আমরা SO3H বসানো শিখেছি, আমরা অ্যালকিল হ্যালাইড বসানো শিখেছি, আমরা হ্যালোজেন বসানো শিখেছি, এগুলো আমরা শিখেছি। 12 এ গিয়ে আমাকে দেখতে হবে দ্বিতীয় বা তৃতীয় প্রতিস্থাপন, অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্ড সাবস্টিটিউশন, সেটা কিভাবে হবে আমরা এই একই লজিক ধরে বোঝার চেষ্টা করি। আমি আবারও মনে করিয়ে নিতে চাই, বেনজিনে যেহেতু একটা ঘূর্ণায়মান ইলেকট্রন ক্লাউড রয়েছে, এখানে কিন্তু সর্বদা কে আসবে, ইলেকট্রোফাইল আসবে, দেয়ারফর রিঅ্যাকশন ইজ ইনিশিয়েটেড বাই ইলেকট্রোফাইল, দেয়ারফর রিঅ্যাকশন ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে আমরা এবার দ্বিতীয় বা তৃতীয় সাবস্টিটিউশন যেটা আমাদের 12 এ ভালো করে বুঝতে হবে, সেটা যদি বুঝতে চাই তাহলে আমাদের একটুখানি কতগুলো জিনিস বুঝে নিতে হবে, যেটা জানো অনেকে, তবু আমি একটুখানি মেনশন করে দিতে চাই। সেটা কি? সেটা হচ্ছে, দেখো তোমরা জানো বেনজিনে যখন কোনো গ্রুপ বসে নেই তখন কিন্তু এখানে কোনো অর্থ প্যারামিটার গল্প আসছে না, কিন্তু যেই বেনজিনে একটা গ্রুপ ই বসে গেল, ধরো ই বা এক্স বা ওয়াই কিছু একটা বসলো, তখন এর রেসপেক্টে আমরা কিন্তু পরের সাবস্টিটিউশন গুলোকে অর্থ প্যারা বা মেটার কথাটা বলতে শুরু করব। অর্থাৎ এই গ্রুপটার সাপেক্ষে তোমরা জানো যদি ঠিক পাশে কোনো গ্রুপ বসে তাহলে এই দুটো পজিশনকে বলা হবে অর্থ পজিশন। একটাকে বাদ দিয়ে যদি বসে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, দিস ইজ মেটা পজিশন। আর এর ঠিক অপোজিট পজিশনটাকে আমরা কি বলবো? প্যারা পজিশন। তাহলে আমি আবারও বলছি, যতক্ষণ না কোনো গ্রুপ এসে বসছে ততক্ষণ কিন্তু অর্থ মেটা প্যারার এই কনসেপ্টটা আসছে না। যেই একটা গ্রুপ বসেছে তার সাপেক্ষে এই পাশের দুটোকে আমরা কি বলবো? অর্থ, তার পরের গুলোকে আমরা বলবো মেটা, এবং তার ঠিক অপোজিট পজিশনটাকে আমরা বলবো প্যারা পজিশন। এবং দেখো একটা ছোট্ট এক্সাম্পল বলি, ধরো 6টা চেয়ার গোল করে পাতা আছে, প্রথম এক ব্যক্তি এলো, তার কাছে কিন্তু 6টা চেয়ারই ইকুইভ্যালেন্ট, সে 6টা চেয়ারের যে কোনো একটা চেয়ারে এসে বসলো, কিন্তু পরের জন যে আসছে সে প্রথম জনের দ্বারা কিছুটা প্রভাবিত হতে পারে। ধরো তার সাথে যদি প্রথম জনের সত্য ভাবাপন্ন সম্পন্ন হয় তাহলে যতটা পারবে দূরে গিয়ে বসবে, যদি ভালো সম্পর্ক হয়, বন্ধুত্ব করতে চাই, তাহলে পাশে গিয়ে বসবে। তাহলে আগে যে বসে আছে সে পরের জনকে কিছুটা প্রভাবিত করবে বা ডিরেক্ট করতে পারে যে তুই এখানে বস, তুই আমার পাশে বস, তুই ওইদিকে যা, দূরে বস। বা একটা কেউ এলাকায় কেউ এলো, কোনো এলাকায় কেউ প্রথম মনে করো সে বসতি স্থাপন করলো, তাহলে সেই এলাকার প্রতি তার একটা কি হয়ে যায়? জোর হয়ে যায়। তখন পরের যে আসে তখন সে কিছুটা ডিরেক্টিং পাওয়ার চলে আসে, সে বলে তুই ওখানে বস, তুই আমার পাশে আয়, তার সঙ্গে কেমন সম্পর্ক সেই অনুযায়ী বসে। তো এখানে বাস্তব ক্ষেত্রে কে অর্থ হবে, কে মেটা হবে, কি প্যারা হবে, সেটা আমরা অনেক সময় না বুঝে মুখস্থ করে ফেলার চেষ্টা করি। আমরা একটু লজিক্যালি ব্যাপারটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করব। কিসের মাধ্যমে? আমাদের পরিচিত রেজোনেন্স বা মেসোমেরিক এফেক্টের মাধ্যমে। তাহলে আমাদের অবশ্যই একটু মেসোমেরিক বা রেজোনেন্সটা বুঝে নিতে হচ্ছে। তোমরা আবেশক্রিয়া বা ইন্ডাকটিভ এফেক্ট পড়েছো, সেটা আমি এখানে আর আলোচনা করব না। এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মেসোমেরিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট। চলো দেখে নেওয়া যাক। দেখো আমরা দু ধরনের রেজোনেন্স দেখতে পাই, একটা হচ্ছে প্লাস আর বা প্লাস এম মানে ইলেকট্রন ডোনেটিং, আর একটা হচ্ছে মাইনাস আর বা মাইনাস এম অর্থাৎ উইথড্রয়িং এফেক্ট। তাহলে ফার্স্ট আমরা দেখে নিই ইলেকট্রন ডোনেটিং এফেক্ট। দেখো যদি অ্যানিলিন থাকে, আমি অ্যানিলিনের রেজোনেন্সটা তোমাদের একটু আরেকবার দেখিয়ে নিতে চাই। দেখো এর মাথায় লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারের সাথে ডাবল বন্ড যদি অ্যাডজাসেন্টে থাকে তাহলে লোন পেয়ার কি করবে? এখানে ডোনেট করার চেষ্টা করবে। তাহলে এই লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একে ডোনেট করলো।
তাহলে এর দেখো এই কার্বনটার অক্টেটের বেশি হয়ে যাবে, কেন 1 2 3 4টে বন্ড আছে, ফলে এই দুটো ইলেকট্রন এখান থেকে এখানে চলে এলো। তাহলে পরের ছবিটা আমি কি পাবো, পরের ছবিটা আমি পাবো দেখো এখানে হয়ে গেল ডাবল বন্ড, এই যেহেতু ইলেকট্রন দিয়েছে এর মাথায় প্লাস, আর এখানে হয়ে গেছে মাইনাস, এই ছবিটা পাবো। পরে আবার এর ইলেকট্রন একে ডোনেট করার চেষ্টা করছে, তাহলে এ কে দান করলো, এই ইলেকট্রন জোড়া এই কার্বনের মাথায় উঠে এলো। তাহলে পরের ছবি আমরা কি পাবো, পরের ছবি আমরা পাবো এরকম একটা ছবি। তারপরে এটা চলতে থাকবে প্রসেসটা, ধরো এটা এখানে এলো, এই ইলেকট্রনটা এখানে চলে এলো, তাহলে পরের ছবিটা আমি কি পাবো, পরের রেজোনেটিং স্ট্রাকচারটা হবে এই রকম। আবার এই ইলেকট্রন এখানে চলে গেল, এর মাথার ইলেকট্রন আবার মাথায় চলে গেল, তাহলে লাস্ট ছবিটা কি পাবো, আমরা এরকম ছবি পাবো। দেখো তোমরা খেয়াল করলে দেখতে পাবে প্রথম ছবি আর লাস্ট ছবি কিন্তু এক নয়, ডাবল বন্ডের পজিশন গুলো পাল্টে গেছে। বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার কটা হয়, দুটো। বেনজিনকে আমরা দুভাবে লিখতে পারি, কিন্তু আমরা দেখতে পেলাম অ্যানিলিনের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার কটা হলো, ক্যানোনিক্যাল ফর্ম কটা হলো, 5টা। অর্থাৎ অ্যানিলিন কখনো এইভাবে থাকে, কখনো এইভাবে থাকে, কখনো এইভাবে থাকে, কখনো এইভাবে থাকে, কখনো এইরকম একই ঘটনা তোমরা দেখতে পাবে, আমি আর তোমাদের দেখাচ্ছি না, তোমরা একই ঘটনা পাবে যেমন NH2 ক্ষেত্রে পেলে তোমরা লোন পেয়ার আছে, তোমরা পাবে OH এর ক্ষেত্রে দেখো লোন পেয়ার আছে, তোমরা পাবে OR গ্রুপের ক্ষেত্রে লোন পেয়ার আছে, তোমরা পাবে কোনো হ্যালোজেনের ক্ষেত্রে। তাহলে এই গ্রুপগুলোর ক্ষেত্রে আমরা কি করবে, ইলেকট্রন ডোনেট করবে, এবং এই এফেক্টটাকে আমরা কি বলবো, এই এফেক্টটাকে আমরা বলবো প্লাস আর অথবা প্লাস এম মেসোমেরিক এফেক্ট অর রেজোনেন্স এফেক্ট। তাহলে বোঝা গেল, তাহলে এই এক ধরনের আমরা রেজোনেন্স দেখতে পেলাম। তাহলে এই গ্রুপগুলো থাকলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কোথায় হচ্ছে বলো, ইলেকট্রন ডোনেট করছে। এবার আমরা আর এক ধরনের রেজোনেন্স দেখে নিই। দেখো যদি আমি অ্যানিলিনের জায়গায় একটা নাইট্রো গ্রুপ বসিয়ে দিই, একটু ভেঙে লিখে নিচ্ছি নাইট্রোটাকে, তাহলে একটা নাইট্রো গ্রুপ বসালাম। এবার যে রেজোনেন্সটা ঘটবে সেটা হচ্ছে এর ঠিক উল্টো, অর্থাৎ কি দেখো এটা এখানে যাবে, এই অক্সিজেনের সঙ্গে যে ডাবল বন্ডটা আছে এই ইলেকট্রন জোড়া অক্সিজেনের মাথায় চলে আসবে। তাহলে পরের রেজোনেটিং স্ট্রাকচার কি হবে, পরের রেজোনেটিং স্ট্রাকচার হবে দেখো এইখানটা, এই বন্ডটা এখানে চলে গেল, এটা যেমন ছিল রয়ে গেল, ডাবল বন্ড ও মাইনাস এই, আর এইখানে এখন কি হয়ে গেল বলো, প্লাস। পরের ছবি এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আবার মেটানোর চেষ্টা করছে, তাহলে এই বন্ডটা গিয়ে এরম চলে যাচ্ছে, এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটা এখানে চলে যাচ্ছে। তাহলে নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে, নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার হবে আমার এরকম। তারপর এই যে বন্ডটা দেখছো এটা আবার এখানে চলে আসার চেষ্টা করবে, তাহলে পরের স্ট্রাকচারটা কি হবে, পরের স্ট্রাকচারটা হবে আমার এখানে প্লাস হয়ে গেল, আবার এই অক্সিজেনের যে মাইনাস রয়েছে সে আবার ডাবল বন্ড ফর্ম করবে, এই বন্ধন ইলেকট্রন গুলো আবার ওই জায়গায় চলে আসবে। তাহলে আমরা ফাইনাল রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার কি পাবো, এরকম একটা স্ট্রাকচার পাবো। আবারও দেখো প্রথম স্ট্রাকচার এবং লাস্ট স্ট্রাকচার কিন্তু এক নয়, তাহলে এই যে এফেক্টটা কারা কারা দেখাবে, এটা কি এফেক্ট বললাম, এটা হচ্ছে প্লাস রেজোনেন্স এফেক্ট বা প্লাস মেসোমেরিক এফেক্ট, এটা কি মাইনাস মেসোমেরিক এফেক্ট বা মাইনাস রেজোনেন্স এফেক্ট। এখন তাহলে ইলেকট্রন এখানে উইথড্র করছে, এখানে ইলেকট্রন ডোনেট করছে, এরকম কারা কারা গ্রুপ আমরা একবার লিস্ট করে দিই। NH2 ছাড়া রয়েছে OH,
রয়েছে হ্যালোজেন, রয়েছে ওস, আর ইত্যাদি গ্রুপগুলো, যাদের মাথায় কি আছে, লোন পেয়ার আছে। আর এই রকম গ্রুপগুলো কারা দেখাচ্ছে বলো? এরকম ঘটনা দেখাচ্ছে, ধরো যারা ইলেকট্রন উইথড্র করতে পারবে তাদের আমি একটা লিস্ট লিখে দিই এখানে, সে কারণে আমি এইখানটা লিখছি। এরকম গ্রুপ হলো NO2, CHO, COOH, COCH3 ইত্যাদি। তাহলে এই গ্রুপগুলো কি করবে, -M প্রদর্শন করবে, এক্সিবিট করবে। আর এই গ্রুপগুলো যদি থাকে তাহলে তারা কি করবে, +M প্রদর্শন করবে। আবার আমরা জায়গায় ফিরে যাই, আমরা আলোচনা করতে চাইছিলাম সেকেন্ড সাবস্টিটিউশন ইন বেনজিন রিং। বেনজিনে দ্বিতীয় প্রতিস্থাপন আমরা আলোচনা করতে চাইছিলাম, যে বেনজিনের দ্বিতীয় প্রতিস্থাপন হলে পরের গ্রুপটা কোথায় বসবে। তাহলে পরের গ্রুপটা অর্থ, মেটা, প্যারা যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু আমরা মুখস্থ না করে দেখো এই রেজোনেন্সের ভিত্তিতেই আমরা অনায়াসে প্রেডিক্ট করতে পারবো আমাদের প্রোডাক্টটা কি হবে। খুব সহজ। দেখো এই যে প্রথম শ্রেণীর রেজোনেন্স দেখলে, আমি যদি তোমাদের এই প্রথম ছবিটা আঁকি, দেখো রেজোনেটিং যে স্ট্রাকচার ডট ডট করে দিলাম, আমি হাইব্রিডটা আঁকি, এখানে NO2 জায়গায় NH2 দেখাচ্ছি। তোমরা দেখো প্রথম যে রেজোনেটিং স্ট্রাকচারটা পেলে, এই রেজোনেটিং স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো মাইনাসের ডেনসিটি কোথায় কোথায় বেশি হয়েছে। মাইনাসের ডেনসিটি এখানে বেশি হয়েছে, খানিকটা ডেল্টা মাইনাস একটু বেশি হয়ে গেছে, এখানে আমরা ডেল্টা মাইনাস, এখানে আমরা ডেল্টা মাইনাস লিখতে পারি, কারণ পার্সিয়ালি নেগেটিভ চার্জ হয়ে গেছে এই অর্থ এবং প্যারা পজিশন গুলো। এবার চলে এসো এদের বেলায়, যদি নাইট্রো থাকে, তাহলে নাইট্রো থাকলে কি হবে, নাইট্রো থাকলে হবে NO2। দেখো ও ক্ষেত্রে যে যে জায়গায় নেগেটিভ হয়েছে, এখানে ঠিক সেই জায়গায় পজিটিভ হয়েছে, অর্থাৎ ডেল্টা পজিটিভ হয়েছে। আসছে কে, আসছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডিফিসিয়েন্ট, তাহলে সেই ইলেকট্রন লাভার্স, নেগেটিভ লাভার্স, তাহলে আসছে কে E+। এবার তোমাদের কমন সেন্স থেকেই তোমরা বলতে পারবে, তোমরা কুলম্বের সূত্র পড়েছো, সেই কমন সেন্স থেকে তোমরা বলতে পারবে কি এই গ্রুপটা কোথায় যাবে। প্লাস গ্রুপটা যদি আমাদের এই ধরনের গ্রুপগুলো থাকে, তাদের জন্য দেখো রেজোনেটিং স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে অর্থ, প্যারা পজিশন গুলোতে নেগেটিভ, তাহলে এইগুলো কোথায় যাবে বলো, এগুলো আমাদের এই অবস্থানে যাবে। কিন্তু যারা ইলেকট্রন -M এফেক্ট দেখাবে, তাদের তো এই জায়গাগুলো প্লাস, তাহলে এই গ্রুপটা কোথায় যাবে, সেক্ষেত্রে পড়ে রইলো এই দুটো পজিশন। কোথায়, তাহলে এই গ্রুপগুলো কি শো করবে, এই যে যারা, এরা হচ্ছে মেটা অরিয়েন্টিং গ্রুপ টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে এই লজিক্যালি যদি আমরা বুঝতে পারি, আমাদের মুখস্থ করার দরকার নেই কে অর্থ অরিয়েন্টিং হবে, কে মেটা অরিয়েন্টিং হবে, আমাদের কিছু মুখস্থ করতে হবে না, আমরা এই লজিক্যালি বুঝতে পারবো যারা যারা +M এফেক্ট দেখাবে তারা হবে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্থ অথবা প্যারা অরিয়েন্টিং গ্রুপ, এবং যারা যারা -M এফেক্ট দেখাবে তারা হবে মেটা অরিয়েন্টিং গ্রুপ। তাহলে আমরা দেখলাম যে বেনজিন বা অ্যারোমেটিক সিস্টেম গুলোতে সহজে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন হয় না, জেনারেলি ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন হয়। এখানে এক্ষেত্রে যেমন তোমরা দেখেছিলে OH এলো, Cl- চলে গেল, কিন্তু বেনজিনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, বা অ্যারোমেটিক সিস্টেম গুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, অত সহজে কিন্তু এই OH- এসে Cl কে রিপ্লেস করতে পারে না। অর্থাৎ বেনজিন সিস্টেম বা অ্যারোমেটিক সিস্টেম গুলোর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন যত সহজে ঘটে, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন তত সহজে ঘটে না। তার প্রধান কারণ কি ছিল আমি আবার বলি, এই যে ঘূর্ণায়মান পাই ইলেকট্রন রয়েছে, এই ঘূর্ণায়মান পাই ইলেকট্রন বা ডিলোকালাইজেবল পাই ইলেকট্রন OH- বা কোনো নেগেটিভ আয়নকে আসতে বাধা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কারণ। এখানে যত সহজে SN1 বা SN2 তোমরা এখানে দেখেছিলে ঘটে, Cl- কে ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছিল বা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, এখান থেকে এটা বেরিয়ে গিয়েছিল, এটা যুক্ত হয়ে গিয়েছিল। এই ক্লোরোবেনজিন থেকে কিন্তু ফেনল তৈরি করতে গেলে তুমি অত সহজে অ্যাকুয়াস NaOH বা KOH দিয়ে করতে পারবে না। তার প্রধান কারণ ওই ডিলোকালাইজেবল পাই ইলেকট্রন, যে কি করবে, আগত নিউক্লিওফাইলকে একটা বিকর্ষণজনিত বাধা বা রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করবে।
তাহলে এই তো একটা কারণ, আর একটা কারণ আছে বিশেষত এটার ক্ষেত্রে আমরা বলতে পারি। কি কারণ? দেখো এক্ষেত্রে রিয়াকশনটা অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে রিয়াকশনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন যত সহজে হয় এক্ষেত্রে কেন হয় না? এক তো গেল ঘূর্ণায়মান ইলেকট্রন বা ডিলোকালাইজেবল পাই ইলেকট্রন রিপালশনের জন্য, আর দ্বিতীয় কারণ হচ্ছে দেখো আমি আবার সেই রেজোনেন্সের কথা তোমাদের ভাবতে বলবো। দেখো ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে যে পাইয়ের সাথে রেজোনেন্সে অংশ নেবে, এইভাবে চলতে থাকবে। তাহলে পরের ছবিটা কেমন হবে? পরের রেজোনেটিং পিকচার আমরা পাবো এরকম। তারপরে একইভাবে রেজোনেটিং স্ট্রাকচার চলতে থাকবে, এটা এখানে যাবে, এটা এখানে আসবে। তাহলে পরের রেজোনেটিং স্ট্রাকচার আমরা কেমন পাবো? আমরা পাবো এরকম। আমি আর বাকিগুলো আঁকলাম না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে রেজোনেটিং স্ট্রাকচার গুলোর মধ্যে ক্লোরিন এবং বেনজিনের ক্ষেত্রে কি হয়েছে? পার্সিয়াল ডাবল বন্ড ফর্ম করেছে, অর্থাৎ পাঁচটা স্ট্রাকচারের মধ্যে দেখতে পাবে তিনটে স্ট্রাকচারে ক্লোরিনের সাথে এই কার্বনের একটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে এসছে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই বোঝো একটা সিঙ্গেল বন্ডের থেকে ডাবল বন্ডের স্ট্রেংথ অনেক বেশি, ফলে এই বন্ডকে ভাঙাটা অত সহজতর হবে না। এই দুটো কারণেই আমরা দেখব যে এখানে OH বা অ্যাকুয়াস KOH বা NaOH দিলে যত সহজে OH একে গিয়ে বার করে দিতে পারবে, এখানে বার করতে পারবে না। এখানে তোমার রুম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়ে যাবে, কিন্তু এই ক্লোরোবেনজিন যদি তুমি ইউজ করো এবং তুমি NaOH বা যে কোনো OH মাইনাস আয়ন তুমি নিয়ে এলে, যেখান থেকে OH অ্যাভেলেবেল, OH আসতে পারে KOH বা NaOH, তুমি যদি 250 ডিগ্রি সেলসিয়াসেও নিয়ে যাও তাও কিন্তু এখানে কোনোভাবে OH রিপ্লেসড হবে না। এখানে প্রায় 350 ডিগ্রি সেলসিয়াস এবং হাই প্রেসার যদি দাও তবে কষ্টে সষ্টে দেখা যেতে পারে কিছু প্রোডাক্ট তুমি কি পাবে? OH পাবে। তাহলে বুঝতে পারছো? তাহলে জেনারেলি এখানে যত সহজে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, এই অ্যারোমেটিক বা অ্যাডিল হ্যালাইড গুলির ক্ষেত্রে অত সহজে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে না। বোঝা গেল? এবার দেখো একটা এই প্রসঙ্গে কথা বলি, তাহলে কি কখনোই হবে না? হতে পারে, সবকিছুরই তো ব্যতিক্রম থাকে। তুমি এখানে কত লাগলো রিঅ্যাকশন বলো? 350 ডিগ্রি সেলসিয়াস। তুমি একটা কাজ করো, এখানে একটা NO2 গ্রুপ বসিয়ে দাও। আমরা দেখেছি রেজোনেন্স, আমরা দেখেছি ইন্ডাকটিভ এফেক্ট। এ কি করে? NO2 হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে টেনে নেয়। তাহলে ইলেকট্রনকে টেনে নিলে এই বেনজিন রিংটা কি হয়ে যাবে? পার্সিয়ালি পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ যদি হয়ে যায় তখন মাইনাসটার আসার টেন্ডেন্সিটা কি হবে? বেড়ে যাবে। ফলে দেখো এখানে আর এত টেম্পারেচার লাগবে না, মাত্র 150 ডিগ্রি সেলসিয়াসেই এখানে তুমি প্রোডাক্ট পেয়ে যাবে। কারণ আবারও বলছি, নাইট্রো গ্রুপ কি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সে কি করে? তুমি রেজোনেন্স মাইনাস আরই বলো আর মাইনাস এনই বলো, সেই ইলেকট্রনকে টেনে নেয়। ফলে বেনজিন রিংয়ে কি হচ্ছে? ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, তখন নেগেটিভ স্পেসিস ইজিলি এখানে অ্যাপ্রোচ করে রিঅ্যাকশন করাটা সুবিধাজনক হচ্ছে। তুমি আরেকটা নাইট্রো বাড়িয়ে দাও, দেখো দুটো নাইট্রো মিলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা আরো বেশি, দুটো নাইট্রো এসে গেল, তখন রিঅ্যাকশন মাত্র 95 ডিগ্রিতে রিঅ্যাকশন হয়ে যাবে। আশ্চর্যের কিছু নেই, কারণ দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের টেন্ডেন্সি বাড়ছে, কারণ এই বেনজিনের যে ইলেকট্রন ক্লাউড তার ডেনসিটিকে কমিয়ে দিচ্ছে, এই নাইট্রো গ্রুপগুলো কমিয়ে দিচ্ছে। তুমি আর একটা NO2 গ্রুপ নিয়ে নাও, সেখানে আর NaOH লাগবে না, জল দিয়ে দাও, জল দিয়ে ফোটাও 50 ডিগ্রিতে, 50 ডিগ্রি সেলসিয়াসে, তৈরি হয়ে যাবে পিক্রিক অ্যাসিড। অর্থাৎ এখানে এই যৌগটা তৈরি হয়ে গেল। তাহলে তুমি দেখতে পেলে যদি আমি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেনজিনে
ইন্ট্রোডিউস করি, সেখানে বেনজিনটা পার্সিয়ালি কি হয়ে যাচ্ছে, পার্সিয়ালি দেখো পজিটিভ হয়ে যাচ্ছে, তখনই একমাত্র নেগেটিভ গ্রুপগুলোকে সে অ্যালাউ করছে, অ্যালাউ করলে কি হচ্ছে, রিয়াকশন হচ্ছে, এবং সেক্ষেত্রেই একমাত্র নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটার সম্ভাবনা থেকে যায়। আরো তোমরা বিভিন্ন উদাহরণ সময় বিশেষে পাবে। আমি এটাই বললাম, বেনজিনে জেনারেলি কি হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়, কিন্তু রেয়ার কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও ঘটে থাকে। এবার চলো লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করব, একটা ইম্পর্টেন্ট জায়গা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের আসে, সেইটা দিয়ে আমরা শেষ করব। ধরো এখানে ব্রোমিন আছে, আমি এখানে নিয়ে এলাম NaNH2, যৌগটার নাম না জানা থাকলে মনে রাখবে সোডামাইট, ইন লিকুইড অ্যামোনিয়া মিডিয়াম, তরল অ্যামোনিয়া মিডিয়ামে আমি কি নিয়ে এসেছি, সোডামাইট। প্রোডাক্ট পাওয়া গেল এই ব্রোমিনের জায়গায় NH2 বসে গেল। তাহলে জেনারেলি আমরা কি ভাববো, রিঅ্যাকশনটা কি পথে গেছে, রিঅ্যাকশনটা আমরা ভাববো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়েছে, যেভাবে তোমরা দেখেছো SN1 SN2 এর ক্ষেত্রে। তাহলে তুমি কি ভাববে, তুমি ভাববে এখানে রিঅ্যাকশনটা ঘটেছে NH2 মাইনাস গিয়ে অ্যাটাক করেছে, Br মাইনাস কে বার করে দিয়েছে, করে কি প্রোডাক্ট পাওয়া গেছে, প্রোডাক্ট পাওয়া গেছে NH2। অর্থাৎ যেভাবে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় সেইভাবে রিঅ্যাকশন ঘটেছে। তো এটাই ভাবলো সায়েন্টিস্টরা, কিন্তু পরবর্তীকালে তাদের চিন্তা ভাবনা পাল্টে গেল। কি দেখে, একটা উদাহরণ দিই। ধরো এখানে আমি একটা OCH3 গ্রুপ বসিয়ে দিলাম, আর এখানে আমি একটা Br বসালাম। তাহলে জেনারেল প্রোডাক্ট কি পাওয়া উচিত, OCH3 Br এর জায়গায় NH2 এই প্রোডাক্টটা পাওয়া উচিত। কিন্তু যে ঘটনা সায়েন্টিস্টদের আবার নতুন করে চিন্তা ভাবনা করতে বাধ্য করলো, সেটা কি, প্রোডাক্ট কি পাওয়া গেল জানো, এটার সাথে পাওয়া গেল আরেকটা প্রোডাক্ট। সেটা কি, সেটা হচ্ছে এর সাথে আমি আর একটা প্রোডাক্ট দেখতে পাবো, এখানে একটা NH2 বসে। এবার সায়েন্টিস্টরা ভাবতে শুরু করলো, যদি এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতো তাহলে তো NH2 মাইনাস গিয়ে ব্রোমিনটাকে তাড়িয়ে দিত, সেখানে NH2 বসে যেত। তাহলে এখানে নিশ্চয়ই অন্য কোনো মেকানিজম বা অন্য কোনো পথে বিক্রিয়াটি ঘটেছে। তখন ভাবনা চিন্তার ফলে যেটা আবিষ্কার হলো, এখানে কিন্তু সাধারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটেনি। কি ঘটেছে, ঘটেছে এইটা, সেটা এবার আমরা দেখব। দেখো এখানে ব্রোমিন আছে, এখানে H আছে, তো প্রথমে NH2 মাইনাস একে তাড়ালো না, ও কি করলো, এই H-টাকে নিল, তাহলে অ্যামোনিয়া হয়ে গেল। তাহলে এখান থেকে কি বেরিয়ে গেল, অ্যামোনিয়া বেরিয়ে গেল, এখান থেকে H প্লাস বেরিয়ে গেল, আর এই ইলেকট্রনটা কোথায় এলো, এখানে চলে এলো। তাহলে দেখো কি তৈরি হচ্ছে, OCH3, এইখানে তোমার ব্রোমিনটা রয়েছে, ডাবল বন্ড রয়েছে, এখানে কি হয়েছে বলো, মাইনাস তৈরি হয়েছে। এই মাইনাসটা পরবর্তীকালে, তাহলে প্রথমে কি হলো বলো, মাইনাস তৈরি হলো, এ গিয়ে কে অ্যাটাক করে ব্রোমিনটাকে বার করে দিচ্ছে। তাহলে এখানে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হচ্ছে, যেটাকে দেখতে কেমন, যেটাকে দেখতে হচ্ছে এই রকম। তার মানে একটা দেখো HBr এলিমিনেশন হলো। তাহলে প্রথমে কি হলো, এলিমিনেশন হলো। এই টাইপের যৌগগুলোকে বলা হয় বেনজাইন, এই টাইপের যৌগকে বলা হয় বেনজাইন। তাহলে একটা বেনজাইন ইন্টারমিডিয়েট তৈরি হলো। এবার বেনজাইন ইন্টারমিডিয়েট যে তৈরি হলো, আমি পরেরটা এখানে দেখাচ্ছি। এই বেনজাইন ইন্টারমিডিয়েটে দেখো NH2 মাইনাস আরো আছে মিডিয়ামে, NH2 মাইনাস, সে এখান দিয়ে অ্যাটাক করতে পারে, আবার সে দেখো এইখান দিয়ে অ্যাটাক করতে পারে।
একটা ট্রিপল বন্ডওয়ালা বেঞ্জাইন ইন্টারমিডিয়েট ক্ষণস্থায়ী তৈরি হলো, তাহলে এখান দিয়ে অ্যাটাক করতে পারে, আবার কি করতে পারে, এখান দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো, তাহলে আমরা দেখো দু রকমের প্রোডাক্টই পাবো, OCH3 NH2 এই প্রোডাক্টটাও পাবো। এখানে মাইনাস যেটা হবে সেই মাইনাসটা অ্যামোনিয়া থেকে কি করবে, H+ নিয়ে নেবে, তাহলে এখানে আবার H+ ফিরে আসবে। আর কি প্রোডাক্ট পাবো, আর প্রোডাক্ট পাবো OCH3 সঙ্গে কি হবে, এখানে হবে NH2। তাহলে যেটা আমাদের বুঝিয়ে দিল যে এটা নরমাল সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটেনি, এখানে মধ্যবর্তী একটা বেঞ্জাইন ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, সেই মিডিয়েট তৈরি হওয়ার জন্যই, ইন্টারমিডিয়েটের জন্যই এখানে দু রকমের প্রোডাক্ট পাওয়া গেছে, অর্থাৎ এটা সাধারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নয়। বোঝা গেল?